আপনারা বলবেন মুক্তিযুদ্ধের পক্ষ, আপনারা বলবেন প্রগতিশীল, আর আপনারা অন্য সমাজের জিনিসগুলি যখন দেখবেন তখন এগুলিকে আপনি পাশ কাটিয়ে যাবেন এবং এগুলিকে পেঁচাবেন, দড়ি পেঁচাবেন। আপনারা শুনেন, এই দড়ি পেঁচানোর দিন শেষ হয়ে গেছে। নো ভাই, দড়ি পেঁচানোর দিন শেষ হয়ে গেছে। আপনাদের দড়ি পেঁচানো আর কাজ হবে না। শেখ হাসিনা বাংলাদেশের শত শত মানুষকে হত্যা করছে, শেখ হাসিনার বিচার হতে হবে। খালেদা জিয়ার আমলে হয়েছে, এরশাদের আমলে হয়েছে, আমরা দেখছি নুর হোসেনকে হত্যা করা হয়েছে। আমরা এইগুলির বিচার চাই। জামাত, আপনারা জামাতের ইচ্ছে করেন। আমি একটা কথা শুধু বলি, আজ পর্যন্ত 54 বছরের ইতিহাসে বাংলাদেশে আমাকে একটা অনলি ওয়ান সিঙ্গেল প্রুফ আমি চাই যে জামাত কোনো হিন্দু মহিলাকে ধরে নিয়ে রেপ করছে, জামাত কারো সম্পত্তি দখল করছে, জামাত হিন্দুদের মন্দির ভাঙছে। আপনি আমাকে একটা সিঙ্গেল, এগুলি করতে কেন? যারা আপনাদের মতন প্রগতিশীলরা যাদেরকে প্রশ্রয় দেন, আশ্রয় দেন এবং আওয়ামী লীগের ছত্রছায়ায়, বিএনপির ছত্রছায়া এবং জাতীয় পার্টির ছত্রছায়ায় চলে, তারা এগুলি করছে। তো ভাই প্লিজ এই স্টোরি বলবেন না। উই আর টায়ার্ড অফ দিস স্টোরি। স্টুডেন্টদেরকে নির্বিচারে মারা হবে, আন্দোলন দমন করা হবে। আমি যদি তার প্রতিবাদ করি, তাহলে আমি যদি রাজাকার হই, তাহলে আমি রাজাকার, আমি অকপটে বলতে পারি। আপনি আন্দোলন করবেন নির্বিচারে, আমাদের মার কুল খালি করবেন, ছেলেরা মারা যাবে, সমস্ত মেধাবী স্টুডেন্টরা, আর আপনাকে সমর্থন করতে হবে মুক্তিযুদ্ধের চেতনার দোয়াই দিয়ে আপনাকে আমার সমর্থন করতে হবে। নো, দ্যাটস নট মি। আমি হিন্দু রাজাকার, আমি এটা অকপটে বলতে পারি। আমি যা বিশ্বাস করি তা বলে, হোক শেখ মুজিব, হোক ভাসানী, হোক সোহরাওয়ার্দী, হোক শেখ হাসিনা, খালেদা জিয়া, আই ডোন্ট কেয়ার। আপনার সাথে আজকে দিনে কথা হচ্ছিল যে ভারতীয় কিছু নাগরিক যারা এখানে আছেন এবং ভারতের ভিতরেও কিছু আছে যারা বাংলাদেশে অবরোধ, অর্থনৈতিক অবরোধ সহ অনেক কথা বলছেন, সংখ্যালঘু নির্যাতন নিয়েও কথা বলছেন। সো প্রশ্ন উঠেছে যে বাংলাদেশের সংখ্যালঘু যারা আছে তারা বাংলাদেশে কথা বলবে, বাংলাদেশের স্বার্থ তারা দেখবেন এবং বাংলাদেশের মধ্যে তারা আন্দোলন করবেন, কিন্তু ভারতীয়রা এই বিষয়ে যে অবরোধের কথা বলছে, এটা কি বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের সামিল না এবং বাংলাদেশের স্বার্থের বিরোধী না বিষয়টি? এটা আপনি কিভাবে দেখছেন? এবং অনেকে মনে করেন যে বাংলাদেশের সংখ্যালঘু যারা আছেন তারা এই বিষয়টি দেখবেন, ভারতের এখানে এত বেশি নাক গলানোর ব্যাপারটা কি? আপনি কিভাবে দেখছেন বিষয়টি? অনেক ধন্যবাদ তাহের। তো আমি যদি একটু বিস্তৃত ব্যাখ্যা করতে হয়, তাহলে আমাকে যেটা বলতে হয় সেটা হলো যে 54 বছর আমাদের স্বাধীনতার বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর বিভিন্ন সময় যে অত্যাচার, সেই মাত্রাটা হয়তো 2024 এসে অনেক বেশি, কিন্তু এর শুরুটা কিন্তু 72 সালের প্রথম দুর্গাপূজায় কিন্তু, যখন বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী ছিলেন, তখনই কিন্তু দুর্গাপূজার প্রতিভা ভাঙচুর হয়েছে। তারপর এই ধারাবাহিকতায় এরশাদের আমলে বলেন, জিয়াউর রহমানের আমল বলেন, খালেদা জিয়া এবং অবশেষে শেখ হাসিনার আমল পর্যন্ত কিন্তু চূড়ান্ত পর্যায়ে হয়েছে। আমি বলতে চাচ্ছি যে 54 বছরে ভারত কিন্তু কোনোদিন কথা বলেনি বাংলাদেশের সংখ্যালঘুদের। এটাও কিন্তু একটা খুব, ভারত কোনোদিন কথা বলেনি বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে। কেন বলেনি? হয়তো ভারতের বাণিজ্যিক সুবিধা হইতে পারে, বাণিজ্যিক সুবিধার জন্যই হবে হয়তো। আমার কাছে এটাই মনে হয় যে ভারত বাণিজ্য করবে, এটাই তাদের ইস্যু। হিন্দুদের, এই 2 কোটি হিন্দুর কি হচ্ছে না হচ্ছে এটা নিয়ে ভারতের এত মাথা ব্যথা ছিল না, কিন্তু এখন হঠাৎ মাথা ব্যথা কেন? সেটা হলো অ্যাকচুয়ালি কি প্রশ্ন আমি মনে করি। সেটা আমার জ্ঞানে যেটুকু আমি মনে করি সেটা হলো যে আপনি দেখবেন গত 15-16 বছরে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার রাজত্বে আপনি রামু থেকে নাসিরনগর, যশোরের অভয়নগর থেকে মানে রংপুরের সেই সাঁওতালপট্টি, যেখানে সাঁওতালদের বাড়িঘর পর্যন্ত আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হলো, তখন কিন্তু ভারত নীরব ছিল। কারণ কেন নীরব ছিল? ভারত সবচেয়ে বেশি নিরাপত্তা মনে করছে শেখ হাসিনার রাজত্বে, সেটা হলো যে তাদের 7 সিস্টার তাদের নিরাপদ আছে কিনা সেটা তাদের লক্ষ্য। বাংলাদেশের 2 কোটি হিন্দু নিরাপদ আছে কিনা সেটা কিন্তু ভারত কখনোই চিন্তা করেনি। তখন তারা চিন্তা করছে তাদের 7 সিস্টার যারা আমাদের আশেপাশে এবং তাদের ব্যবসা বাণিজ্য, দুটো এখানে ফ্যাক্টর, এবং তাদের সঙ্গে চুক্তিও ছিল। অনুপ চেটিয়াকে ফেরত দিতে হলো, পরেশ বড়ুয়াকে ফেরত দিতে হলো, বাংলাদেশ থেকে, ভারত থেকে বঙ্গবন্ধুর খুনি একজনকে ফেরত আনলো, এই সমস্ত। কিন্তু কখনোই কিন্তু সংখ্যালঘুদের উপর অত্যাচারের বিষয়টি ভারত সরকার কখনোই তেমন ভাবে কিছু বলেনি, অ্যাকচুয়ালি বলেই নেই। এখন যেভাবে বলতেছে তখন তো এইভাবে বলে নাই। তো এখন বলার কারণটা কি?
এখন বলার বিভিন্ন দিক কারণ আছে। সে একটা কারণ হলো তাদের যে প্রধানমন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রী ছিল তিনি শেখ হাসিনা, তিনি পালিয়ে দেশ থেকে চলে গেছেন একটি আন্দোলনের মুখে। তো এখন এটার পরে যে ধরনের সাম্প্রদায়িক মানে ঘটনাগুলি ঘটছে, এই ঘটনাগুলি একটা বড় হাতিয়ার হিসাবে ব্যবহার করা যাচ্ছে। সেটা হাতিয়ারটা কিরকম, যে এখন শেখ হাসিনা এখানে আর ওইখানে সংখ্যালঘুরা যদি মানে ইসে করে, তাহলে যে জিনিসটা হইতে পারে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হইতে পারে। তবে আমি এইটুক বলতে চাই তাহের, সেটা হলো যে এই ইস্যুতে ভারতের কিছু না বললেও হয়। এখন কিন্তু বাংলাদেশের হিন্দুরা কিন্তু তাদের দেয়ালে তাদের পিঠ ঠেকে গেছে। তারা এখন আপনি দেখবেন চট্টগ্রামে জাগরণ, ঢাকার শাহবাগে হিন্দুরা মিছিল মিটিং করতেছে, এই মোটামুটি ভাবে জেগে উঠেছে। তা আমি এটাও বিশ্বাস করি যে বাংলাদেশের হিন্দুদের আত্মরক্ষার জন্য তাদের নিজেদেরই জাগতে হবে। তাদের মানে ভারত তাদের কিছু করবে, আর বাংলাদেশে অবস্থানরত বাংলাদেশি মুসলিম নাগরিকরা বাংলাদেশের হিন্দুদের জন্য কিছু করবে, এটা আমি আর বিশ্বাস করি না। আর অল্প সংখ্যক যারা প্রগতিশীল বলে দাবি করেন, ওরাও সংখ্যালঘুর চেয়েও ওদের জীবন আরো বেশি মানে বিপর্যিত, কারণ ওরাও সংখ্যালঘু। ওরা এই মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে যেভাবে চলছে, এই চেতনা বিক্রির ব্যবসা এখন চলছে না। তো ওরাও নিজেরাও চলতে পারতেছে না, আবার সংখ্যালঘুদের উপকারটা ওরা কি করবে? সেই জন্য আমি বলছি যে ভারতের যারা এখন বলতেছে তারা 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 বলতেছে তাদের স্বার্থেই বলতেছে, এটাও তাদের স্বার্থে। ও আগে ব্যবসা করেছে বা তাদের সেভেন সিস্টেম, আর এখন শেখ হাসিনাকে তাদের দেশে বসিয়ে সে যে রাজনৈতিক অস্থিরতা যেটা তৈরি হচ্ছে, এটাও ভারত তাদের স্বার্থেই করতেছে, ভারতকে তাদের স্বার্থে করতে হবে। এখন পর্যন্ত আমি এইটুকুই বলবো। থ্যাংক ইউ। জি হাসান ভাই, আপনার হাসান ভাইয়ের প্রশ্ন আছে বোধহয়। জি হ্যাঁ, রতন তালুকদার খুব ভালো লাগলো, আপনি খুব খোলামেলা ভাবে যা বিশ্বাস করেন স্পষ্ট করে বলেছেন, ভালো লাগলো আমার। প্রশ্ন ছিল ভিন্ন, প্রশ্ন ছিল ভারতে এবং এদেশেও দেখতে পাচ্ছি আমরা একদল লোক, ভারতীয় মূলত হিন্দু, যারা বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা করছে। যেমন আমি একটা এক্সাম্পল দিই, দেওয়ালির দিন এদেশের বৃহত্তম ভারতীয় হিন্দু সংগঠনের পক্ষ থেকে, ভদ্রলোকের নাম হচ্ছে হোয়াটএভার দ্য নেম, ভারত বারাই, ভারত বারাই, হ্যাঁ, উনি ডোনাল্ড ট্রাম্পের কাছে অনুরোধ করেছেন যেন বাংলাদেশের উপরে স্যাংশন আরোপ করা হয়, যেটা বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এই আমার সামনে রিপোর্ট সাথে আছে। আচ্ছা, আপনাকে একটু স্টপ করি, আমি শেষ করিনি কথা। আমি বুঝে ফেলছি, আমি আপনার কথাটা পুরোপুরি ভাবেই বুঝতে পারছি। আমি আপনাকে এই জন্যই স্টপ করতে চাচ্ছি। শুনে, প্যালেস্টাইনিয়ানদের উপর এই যে গত 1 বছর যাবত যুদ্ধ হচ্ছে, শত শত লোক মারা গেছে, আমরা সবাই যাদের একটু হিউম্যানিটি আছে ভিতরে, তারাই কিন্তু এর জন্য সংবেদনশীল। আমি যদি এখানে বসে বলতে পারি প্যালেস্টাইনিয়ানদের কে বাঁচানোর জন্য এম্বার্গো দেওয়া হোক, আমি একজন যদি সাউথ আফ্রিকার কেপ টাউন থেকে বলতে পারে তাদের প্রোটেকশন দেওয়া হোক, একজন যদি নিউজিল্যান্ড থেকে বলতে পারে, তাদের প্রবলেম হয় না? তাদের প্রবলেমটা কিসের? একজন ভারতীয় লোক তোর যদি বলে সে বাংলাদেশের, তার হয়তো এই পরিস্থিতি তার ভালো লাগছে না, বলতেই পারে আমি প্যালেস্টাইনিয়ানদের জন্য বলছি কেন? আমার হৃদয়ের হিন্দু কিনা মুসলিম সেটা আমি দেখবো না। আমি দেখছি যে একজন প্যালেস্টাইনিয়ানদেরকে অত্যাচার করতেছে, ইসরায়েলের অত্যাচারের প্যালেস্টাইনের কোনটাসা, প্রতিদিন গাজায় লোক মারা গেছে, শিশু সহ। আমি সেটার প্রতি সংবেদনশীল, আমি প্রতিবাদ করবো না। আমি পারলে তো আমি তো কালকে ইসকে বলবো, ট্রাম্পকে বলবো, আমিও ট্রাম্পকে বলবো যে প্যালেস্টাইনিয়ানদের কারণে ইসরায়েলকে এম্বার্গো দেওয়া হোক। হোয়াই নট? এটা কোন ধরনের কি দেশপ্রেমিকের কথা আপনি বলছেন? দেশপ্রেমিক একজন যে দেশপ্রেমিক, সে যে দেশের নাগরিক হোক, তার ভৌগোলিক মানচিত্র দিয়ে কখনো তার মনোবৃত্তিকে বিচার বিবেচনা করা উচিত নয়। এটা কি আপনারা এতদিন পর্যন্ত 40 বছর 45 বছর আমেরিকা থেকে আপনারা বোঝেন নাই? আপনারাও তো বোঝা উচিত। আপনি একজন দেশের সফল এবং সচেতন নাগরিক হিসেবে আপনারও উচিত বলা যে বাংলাদেশের হিন্দুদের উপর যা হচ্ছে তার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করা আমাদের একান্ত প্রয়োজনীয়, দোষের বিষয় না, এটা দেশদ্রোহিতারও কোনো কিছু না। আমি যদি প্যালেস্টাইনিয়ানদের কথা বলতে পারি, আমি যদি ইউক্রেনের কথা বলতে পারি,
আমি যদি বলতে পারি সাউথ আফ্রিকার কথা, যে একসময় কৃষ্ণাঙ্গদের ইসে হয়েছে, সেখানে নিগৃহীত হয়েছে যুগের পর যুগ, সেই প্রতিবাদ করতে পারলে বাংলাদেশের হিন্দুর উপর যদি অত্যাচার হয়, একজন সচেতন মানুষ সে যে ধর্মেরই হোক করবে না কেন? রতন, আমার প্রশ্ন ছিল, একটি সংগঠিত উদ্যোগ চলছে বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করার। আমি এটা মানি না, এটা আপনাদেরও ষড়যন্ত্র, এটা আপনাদেরও ষড়যন্ত্র। এই কারণে আপনারা বলবেন না, আই এম সরি টু সে দ্যাট, আপনারা বলবেন মুক্তিযুদ্ধের পক্ষ, আপনারা বলবেন প্রগতিশীল, আর আপনারা অন্য সমাজের জিনিসগুলি যখন দেখবেন তখন এগুলিকে আপনি পাশ কাটিয়ে যাবেন এবং এগুলিকে পেঁচাবেন, দড়ি পেঁচাবেন। আপনারা শুনেন, এই দড়ি পেঁচানোর দিন শেষ হয়ে গেছে। নো ভাই, দড়ি পেঁচানোর দিন শেষ হয়ে গেছে, আপনাদের দড়ি পেঁচানোর কাজ হবে না। শেখ হাসিনা বাংলাদেশের শত শত মানুষকে হত্যা করছে, শেখ হাসিনার বিচার হতে হবে। খালেদা জিয়ার আমলে হয়েছে, এরশাদের আমলে হয়েছে, আমরা দেখছি নুর হোসেনকে হত্যা করা হয়েছে, আমরা এইগুলির বিচার চাই। জামাত, আপনারা জামাতের ইসে করেন। আমি একটা কথা শুধু বলি, আজ পর্যন্ত 54 বছরের ইতিহাসে বাংলাদেশে আমাকে একটা অনলি ওয়ান সিঙ্গেল প্রুফ আমি চাই যে জামাত কোনো হিন্দু মহিলাকে ধরে নিয়ে রেপ করছে, জামাত কারো সম্পত্তি দখল করছে, জামাত হিন্দুদের মন্দির ভাঙছে। আপনি আমাকে একটা সিঙ্গেল, এগুলি করতে কেন? যারা আপনাদের মতন প্রগতিশীলরা যাদেরকে প্রশ্রয় দেন, আশ্রয় দেন এবং আওয়ামী লীগের ছত্রছায়া, বিএনপির ছত্রছায়া এবং জাতীয় পার্টির ছত্রছায়া চলে, তারা এগুলি করছে। তো ভাই প্লিজ এই স্টোরি বলবেন না, উই আর টায়ার্ড অফ দিস স্টোরি। সত্যি কথা বলতে কি, দেয়ার ইজ এ প্রবলেম, প্লিজ ট্রাই টু সলভ। সেখানে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, বুদ্ধদের উপর অত্যাচার হচ্ছে, ওইগুলি কিভাবে সলভ করা যায় সেটা বলেন। এই কাহিনী বললে কোনো লাভ নাই। আপনাদের বুদ্ধিজীবীদের কাহিনী কেউ শুনে না। বুদ্ধিজীবীদের কাহিনী যদি শুনতে হইতো আজকে আমাদের 5 আগস্টে বিপ্লব হইতো না। বুদ্ধিজীবীদের কাহিনী শুনলে 71-এ আমাদের দেশ স্বাধীন হইতো না। এগুলি ইমোশনাল ইস্যু। বঙ্গবন্ধু আবেগপ্রবণ নেতা ছিলেন, জাতীয়তাবাদী নেতা ছিলেন। বঙ্গবন্ধুর জন্যই বাংলাদেশ স্বাধীন হয়েছে, আপনাদের জন্য না, আমাদের জন্য না। তো প্লিজ এই প্রগতিশীল কাহিনী স্টোরি আর আমরা শুনতে চাই না। এটা আমার পার্সোনাল বক্তব্য বলছি। So what is your exact conclusion about all this thing happening in Bangladesh? আমি যেটা বলবো শুনেন, আমি কিন্তু আপনি তাহের একটা কথা ইস্যু আপনাকে বলি, আপনাকে অনেকে রেডিক্যাল বলে না, আমি ওই কথাটাই বলছি। আমাকে যদি আপনি হাসান ফেরদৌস ভাইয়ের সমাজের বলছি, কিন্তু কথা ডোন্ট টেক ইট আদার ওয়ে, উনাদেরকে যদি বলেন বলবে রতন তালুকদার রাজাকার। কিন্তু আপনি আশ্চর্যের বিষয়, এই 4 আগস্টে ডাইভার্সিটি প্লাজায় আমি বক্তৃতা দিয়ে আমি নিজে বলছি যে আমি রাজাকার। আমি যদি আমাকে বলে হিন্দু রাজাকার, ইয়েস আই এম হিন্দু রাজাকার। কেন? আমি ওইখানে কিন্তু এক্সপ্লেনও করছি। স্টুডেন্টদেরকে নির্বিচারে মারা হবে, আন্দোলন দমন করা হবে, আমি যদি তার প্রতিবাদ করি, তাহলে আমি যদি রাজাকার হই, তাহলে দেন আমি রাজাকার, আমি অকপটে বলতে পারি। আপনি আন্দোলন করবেন নির্বিচারে, আমাদের মার কুল খালি করবেন, ছেলেরা মারা যাবে, সমস্ত মেধাবী স্টুডেন্টরা, আর আপনাকে সমর্থন করতে হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনার দোয়াই দিয়ে আপনাকে আমার সমর্থন করতে হবে। নো, দ্যাটস নট মি। আমি হিন্দু রাজাকার, আমি এটা অকপটে বলতে পারি। তাহের, আপনাকে এখানে আরেকটা জিনিস আমি মেনশন করি। সৈয়দ মোহাম্মদুল্লাহ প্রথম বাংলা পত্রিকা বের করছেন, আমরা খুব ওনাকে নিয়ে খুব হিসেব করি যে উনি আমাদের নিউ ইয়র্কের সাংবাদিকতার পথিকৃৎ। আমি ওনার যথেষ্ট রেসপেক্ট করি, আমরা সকলে মিলে, আমি এখনো করি। আপনি জানেন যে মোহাম্মদুল্লাহ সাহেব পত্রিকা বের করার দিন থেকে পত্রিকা বন্ধ করার দিন পর্যন্ত কিন্তু এরশাদ সাহেবের সাথে আপোষ করেন নাই। তিনি কিছু সবসময় একটানা তিনি বলে গেছেন তিনি এরশাদের স্বৈরাচার বলে গেছে। তারপর এই যে আমাদের পত্রিকা, আপনি তাহলে আপনাকে নিজেকে বলেন, আমরা যে এতদিন পত্রিকা বের করেছি, আপনি বলেন তো মুক্তিযুদ্ধের, তারা যে মুক্তিযুদ্ধের পক্ষের কথা বলতো, তারা মুক্তিযুদ্ধের পক্ষের পত্রিকা কে? কোনটা মুক্তিযুদ্ধের পক্ষে ছিল আর কোনটা রাজাকারের পক্ষে ছিল? এখন আমি যদি এই জিনিসটা এইভাবে বলি যে ভাই আমাকে মুক্তিযুদ্ধের পক্ষের হইতে হইলে আওয়ামী লীগ করতে হবে, আওয়ামী লীগের পক্ষে কথা বললে মুক্তিযুদ্ধ, নট এ সিঙ্গেল পত্রিকা। এখানে লাভলু আনসার এখানে পরিচিত হয়েছে মুক্তিযুদ্ধের পক্ষের সাংবাদিক হিসেবে, আর আমরা সব রাজাকার, আর ইনক্লুডিং মি, আমি হিন্দু রাজাকার।
তো এই যদি আপনি আওয়ামী লীগ করলে আপনি মুক্তিযুদ্ধের পক্ষের, আওয়ামী লীগ না করলে আপনি মুক্তিযুদ্ধের পক্ষের না। এই যে আপনার হাসান ভাই বসে সেখানে, আমরা একসময় সাহিত্য আসর করছি, সেই অনেক আগে, সেই তখন থেকেই আপনারা তাদেরকে নিয়ে কবিতার আসর করেন। কবিতার আসরের অর্ধেক রাজাকার অর্ধেক মুক্তিযোদ্ধার পক্ষে, তা ওদের সঙ্গে বসেন কেন? আপনাদের তো বসা হলো উচিত শুধু মুক্তিযুদ্ধের পক্ষের লোকদেরকে। তো এই জন্যই বলছি যে আওয়ামী লীগ না করলে যদি রাজাকার হয় তাহলে আমি রাজাকার। আমার জীবনে কোনোদিন আমি আওয়ামী লীগ করিনি, আমি বাম রাজনীতি থেকে আসছি, বাম রাজনীতি এখনো আমি বিশ্বাস করি। সোশ্যাল স্ট্রাকচার আমি একটা দেশের মনে করি এখনো সাধারণ মানুষের মুক্তির জন্য সমাজতন্ত্রই দ্য বেস্ট ওয়ে। আমি এটা এখনো লালন করি, এখনো এটা আমি পোষণ করি। এরপরে আমাকে কে বললো তা আমি বিশ্বাস করি না, বা আমার কিছু আসে যায় না। আর আমি মুক্তিযুদ্ধের প্রগতির পক্ষে, মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি বলে ফেরিউল্লাহ না, ওইটা আমি কখনো করি না। আমি যা বিশ্বাস করি তা বলে, হোক শেখ মুজিব, হোক বাসানি, হোক সোহরাওয়ার্দী, হোক শেখ হাসিনা, খালেদা জিয়া, আই ডোন্ট কেয়ার। আমি আমার কথা বলে যাব, আমি যেটা ফিল করি আমি এটা বলে যাব। আপনি তাই বলেন, আমি তো বললাম তো আপনাকে, আমাদের এই যে 10-12টা পত্রিকা আছে, আপনি জানেন কোন পত্রিকাকে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বললে একমাত্র মানে আপনি রিয়াকশনারি হয়ে যাবেন। আপনি আওয়ামী লীগের পক্ষে কথা বলেন, আপনি মুক্তিযুদ্ধের চেতনার লোক। এরা চেতনার মানে এজেন্সি এবং চেতনার লাইসেন্স বিক্রি করে। তো আমার এই চেতনার লাইসেন্সের দরকার নাই ভাই। চেতনার লাইসেন্স ওরা বিক্রি করুক, ওরা চেতনায় যায় চলুক। এই যে ভুয়া মুক্তিযোদ্ধা লাইসেন্স, এই যে লাভলু আনসার কিসের মুক্তিযোদ্ধা? আমাকে বোঝান আপনি। লাভলু আনসার যখন ঠিকানায় কাজ করে, আমি কোনোদিন শুনিনি সে মুক্তিযোদ্ধা। এখন হঠাৎ কিছুদিন আগে মুক্তিযোদ্ধা, তারপরে দেখি সেক্টর কমান্ডার কুফুরাম করে বলছে। চামচামিরে তো একটা সীমা থাকা উচিত। সবকিছুই তো এতটুক তো নিচে নামা যায় না। আপনি যার কথা বলছেন উনি তো আপনাদের এলাকার লোক, আপনারা একই এলাকার লোক তো আপনারা। ভাই হ্যাঁ, আমার এলাকাতেই তার গলায় জুতার মালা দিয়ে জামালপুর শহরে ঘুরাইছিল গরু চুরি করার জন্য। আচ্ছা, পার্সোনাল বিষয় আমার মনে হয় না, পার্সোনাল আমি এটা বলছি না। তো এই হলো অবস্থাটা আমাদের, এই যে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলতে, আমি তো বললাম আপনি আমাকে একটা এক্সাম্পল দেন। তখন তো আমাদের, আমি বললাম তখন আমাদের ইব্রাহিম চৌধুরী কুকন ছিলেন না আমাদের এই ইন্ডাস্ট্রিতে। ইব্রাহিম চৌধুরী কুকন জানে না, এই ইব্রাহিম চৌধুরী কুকন মুক্তিযুদ্ধের পক্ষের লোক না? ও অ্যাবসলিউটলি মুক্তিযুদ্ধের পক্ষের লোক, কিন্তু একটু এদিক সেদিক বাস্তবতা নিয়ে লেখুক, দেখবেন সেও রাজাকার হয়ে বসে রয়েছে। আমরা জানি, শুনেন আপনার চরম ক্ষোভের মধ্যে আজকে আর রতন তালুকদার সবকিছু বলছেন, ওনার শোনার কোন ধৈর্য নাই। উনি নিজে আর কথা বলতে পারতেছেন না, দিকে বন্ধ হয়েছে, বন্ধ করছেন। রতন তালুকদার আপনি একটু বিশ্রাম নেন, আজকে আমরা শুনি কাছ থেকে। রতন তালুকদারের বক্তব্যের কোন জবাব দেওয়ার দরকার নেই হাসান ভাই। শুনেন, আমার বক্তব্যের কিন্তু জবাব হাসান ভাইয়ের কাছে নেই। আমি হলো যে আমার বক্তব্যের জবাব নেই। আপনি আজকে মনে হচ্ছে যে অনেকদিন বদ্ধ ঘর থেকে বের হয়ে আপনি সব না সবকিছুর একটা সীমা আছে, অত সীমা লঙ্ঘন করলে হয় না। তো সহ্যেরও তো একটা ভাত ভাঙ্গার মানে একটা সীমা থাকা দরকার, ওটারও তো ঠিক। আপনার বক্তব্যের মধ্য দিয়ে যেটা বেরিয়ে আসছে, বাংলাদেশের হিন্দুদের বাঁচানোর জন্য ভারতেরও মাতবরির দরকার নাই। বাংলাদেশের হিন্দু লড়াই করে বাংলাদেশের মাটিতে টিকে থাকার যোগ্যতা অর্জন করছে, এবং বাংলাদেশের মানুষ, বাংলাদেশে যে হিন্দু বসবাস করে, এরা বানের জোরে ভাসে আসে না, মানুষ না, এরা বাংলাদেশের মানুষ। এরা লড়াই করে বাংলাদেশে টিকে থাকবে। বাংলাদেশের মুসলমানের, বাংলাদেশের হিন্দুর, এদের পাশে আর কেউ না থাকুক, আমরা থাকবো, আর সবাই থাকবে। দ্যাটস দ্য ফাইনাল কথা।